শিল্প সমন্বয়ের অনলাইন কর্মসূচিতে স্বাগত। শিল্প সমন্বয়ে আমরা আমাদের এই কর্মসূচিতে মূলত দৃশ্যশিল্প এছাড়াও অন্যান্য শিল্পের মাধ্যম নিয়ে কিছু উপস্থাপন করবার চেষ্টা করি, যেগুলোর মধ্যে আমরা শিল্পের বিভিন্ন বিষয় ও সমস্যা ইত্যাদি নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করি। আমাদের এবারের যে উপস্থাপন সেটির শিরোনাম হচ্ছে উত্তর আধুনিক শিল্প ভিডিও আর্ট প্রসঙ্গে। আমরা জানি যে একালে প্রযুক্তির যে প্রবল অগ্রগতি ঘটেছে সেটি আমাদের সমস্ত জীবন ব্যবস্থাকে প্রায় পাল্টে দিয়েছে। শিল্পের প্রায় সকল শাখাতেই এই প্রযুক্তির অগ্রগতি নানানভাবে তার অভিঘাত রেখেছে। সম্ভবত দৃশ্যকলায় এর প্রভাব খুব বেশি রকম পড়েছে এবং তার প্রায় চেহারাই পাল্টে দিয়েছে। আমরা দৃশ্যকলা বলতে দীর্ঘকাল বুঝেছি চিত্রকলা, ভাস্কর্য, মূলত দুটি, এছাড়া ছাপচিত্র বলা যেতে পারে। আজকে দৃশ্যকলায় শিল্পীরা চলমান ছবি বা ভিডিও ব্যবহার করছেন প্রচুর, তারা আলো প্রক্ষেপণ ব্যবহার করছেন, তারা শব্দ ব্যবহার করছেন, তারা নানান রকমের এর মধ্যে পরিবর্তন ইত্যাদি যোজনা করছেন, যেগুলো দৃশ্যকলায় আগে ছিল না। এর ফলে দৃশ্যকলার যে রূপান্তর ঘটেছে সেটি আমাদের নিজেদের শিল্পেও বিশাল রকমের পরিবর্তন এনেছে। আজকে আমাদের উপস্থাপনটি এই পরিকল্পনার মধ্যে শুধুমাত্র ভিডিও মাধ্যমে শিল্পকর্ম উপস্থাপনের যে প্রক্রিয়া সেটি নিয়ে একটি আলোচনা। এই আলোচনাটি করবেন শিল্পী তানভীর পারভেজ, যিনি নিজে ভিডিও শিল্পের চর্চা করে থাকেন। তার বাইরেও তিনি এর ইতিহাস, এর প্রযুক্তিগত যে অগ্রগতি, প্রযুক্তির যে নানান ধাপগুলো এটি পার করেছে সেগুলো সম্পর্কে এবং এর পেছনে যে দর্শন কাজ করেছে সেগুলি সমস্তটা নিয়েই তিনি আলোচনাটি করবেন। তো আমাদের দেশেও ভিডিও চিত্রের প্রচুর চর্চা হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে আমরা হয়তো এর পেছনকার যে বিশেষ করে তার যে দর্শন এবং তার যে প্রযুক্তিগত প্রয়োগের নানান ধাপ, এগুলো সম্পর্কে আমরা হয়তো অতটা অবহিত নই। তানভীর পারভেজের এই উপস্থাপনের মাধ্যমে আমরা আশা করি যে ভিডিও শিল্পের নানান দিক আমাদের কাছে আরও নতুন করে উন্মোচিত হবে এবং আমাদের শিল্পীরা যারা ভিডিও শিল্পের চর্চা করছেন তারা এর দ্বারা উপকৃত হবেন। শিল্প সমন্বয়কে ধন্যবাদ। আমার আলোচনার বিষয়বস্তু ভিডিও আর্ট। শিল্পকলার একজন ছাত্র হিসেবে শিল্পের গতিপথ কোন দিকে যাচ্ছে সেসব বিষয়ে জানার কৌতূহলকে কেন্দ্র করে আজকের এই উপস্থাপন। মূলত আমি মনে করি কোনো বিষয়ে জ্ঞানের অনুপঙ্খতায় পৌঁছতে পারস্পরিক আদান প্রদান বা শেয়ারের মধ্য দিয়ে লক্ষ্যে অবিষ্ট হতে হয়। আমার মূল আলোচনায় আমি ভিডিও আর্ট কি এবং কিভাবে এর সূত্রপাত ঘটে সেই ইতিহাসের সাথে তাত্ত্বিক ধারণা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক প্রেক্ষাপটের বর্ণনার সাথে শিল্পকলার অনেকগুলো মীমাংসিত বিষয় পুনরুল্লেখের চেষ্টা করব। চলুন মূল আলোচনায় আসা যাক। ভিডিও শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ভাইডার থেকে, যার ইংরেজি অর্থ হয় আইসি। ভিডিও এক ধরনের ইলেকট্রনিক মোশন ভিজুয়াল, যা রেকর্ডিং, কপি, প্লেব্যাক ও সম্প্রচার করা যায়। আরও ডিটেলভাবে বলা যায়, সময়ের ক্রম অনুযায়ী সাজানো অসংখ্য স্থির চিত্রের সমষ্টি যা ইলেকট্রোম্যাগনেটিক প্রক্রিয়ায় রিল বা ক্যাসেটে অথবা ভিজুয়াল ডাটা রূপে চিপস বা ড্রাইভারে স্টোরেজ করা যায়, কপি করা যায়, আবার প্রয়োজনে প্রক্ষেপণ বা প্রজেকশন করা যায়। প্রজেকশনের মাধ্যমে চলমান একটি দৃশ্যরূপ বা মোশন ভিজুয়াল তৈরিতে সক্ষম এই প্রক্রিয়া। ঊনবিংশ শতাব্দী তথা প্রাক ভিডিওর যুগে মিডিয়ার পুরো স্পেকট্রাম
অর্থাৎ ভিজুয়াল আর্ট বা দৃশ্যশিল্প, থিয়েটার, গ্রামোফোন, রেডিও, ফটোগ্রাফি এবং কিছুটা হলেও ফিল্ম সহ পূর্ববর্তী সকল মিডিয়ার বৈশিষ্ট্যের একটি সমন্বয় হাজির ছিল এই পুনরুৎপাদনে সক্ষম ভিডিও মিডিয়াতে। তাই পরিপূর্ণ বিকাশ হওয়ার আগে এই নতুন মাধ্যম সকলের কাছে প্রথম থেকেই পূর্ব পরিচিত মাধ্যমের মতো গ্রহণযোগ্যতা অর্জন করে। প্রথম ভিডিও তৈরি হয়েছিল মেকানিক্যাল টেলিভিশন সিস্টেমের জন্য। সেই টেলিভিশন পরবর্তীতে ক্যাথেড রে টিউব বা সিআরটি সিস্টেম দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। ভিডিও যেহেতু টেলিভিশনের মাধ্যমে দেখা হতো এবং টেলিভিশনকে বাদ দিয়ে ভিডিও ভাবা যায় না, তাই টেলিভিশনের ইতিহাসের সাথে ভিডিওর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। সর্বোপরি ভিডিও মানে মুভিং ভিজুয়াল ইমেজ বা চলমান দৃশ্যরূপের উপস্থাপন। ফিজিক্স থেকে আমরা জানতে পারি আসলে চলমান চিত্রমালা বা মুভিং ইমেজেস বলে কিছু হয় না, সবকিছুই স্থির চিত্র বা স্টিল ইমেজেস। প্রতি সেকেন্ডে যদি এমন 24টি ছবি দেখানো যায় তবে এক ধরনের দৃষ্টিভ্রম হয়, যার ফলে তাকে চলমান চিত্র মনে হয়। দৃশ্যের ন্যাচারাল উপস্থাপনের সাথে এর একটি সম্পর্ক ছিল, তাই আমরা দেখব এই মুভিং ভিজুয়াল ইমেজ তৈরির প্রচেষ্টা প্রাগ ভিডিওর যুগ থেকেই মানুষের মাঝে হাজির ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে কেইভ আর্ট থেকে দৃশ্যশিল্পীরা মানুষ এবং প্রাণীকে কম বেশি বাস্তব বা ন্যাচারাল করে উপস্থাপনের সমস্যা নিয়ে লড়াই করছেন। পাশ্চাত্য ভিজুয়াল আর্টে মানবদেহের ভরকে এক পায়ের উপর প্রতিস্থাপন করে মুহূর্তকে চিত্র বা ভাস্কর্যে তুলে আনার বর্ণনাকে আরো প্রাণবন্ত করে তোলা এবং ভরের সমতা আনার জন্য দেহের অন্যান্য অঙ্গগুলি বিভিন্ন দিকে ঘুরিয়ে আঁকা হতো, যার ফলে দৃশ্যে গতি সঞ্চারিত হতো এবং দৃশ্যকে প্রাণবন্ত তথা বেশ স্বাভাবিক বলে মনে হতো। কখনো কখনো লম্বা পোশাক বা ড্রাপারি ব্যবহারেও গতি বোঝাতে উপস্থাপন করা হতো। শুধু তাই নয়, স্থির চিত্রের মধ্যে নানা ধরনের গতি বিভ্রম তৈরি করে দৃশ্যকে বাস্তবসম্মত উপস্থাপন করার মধ্য দিয়ে মোশন ভিজুয়ালকে দৃশ্যরূপে প্রয়োগ করার সূত্রপাত ঘটে সেই আদিকাল থেকেই। এই প্রক্রিয়ার প্রচেষ্টা শুধু প্রিমিটিভ আফ্রিকান আর্ট, ইজিপশিয়ান আর্ট কিংবা গ্রিক, রোমান অথবা রেনেসাঁর সময়কালের শিল্পই না, বরং আমরা দেখব প্রাচ্যের বিভিন্ন দেশ, চায়না, জাপান, পারস্য এবং ভারতবর্ষের দৃশ্যকলায়ও স্থির চিত্রে গতি সঞ্চারণ প্রক্রিয়ার চিন্তা হাজির ছিল। এই একই চিন্তা থেকে লোকশিল্প বাদ যায় না। আমি বিশেষ করে উল্লেখ করতে চাই জড়ানো পটচিত্রের কথা। পটচিত্রের এসেন্সের মাঝেও মোশন ভিজুয়ালের উপস্থাপনের চেষ্টা, সেটা যেমন পটচিত্রের উন্মোচনের মাঝে তেমনি গল্প বলার ঢঙের মাঝে হাজির ছিল। রেনেসাঁর পরবর্তী দশকগুলোতে আমরা দেখতে পাব এই চর্চার ব্যাপক প্রসার। মূলত আমি বলতে চাচ্ছি শিল্পকলার যাত্রার প্রথম লগ্ন থেকে প্রাচ্য ও পাশ্চাত্যের মোশন ভিজুয়াল বা চলমান দৃশ্যরূপের চিন্তাটা হাজির ছিল। বস্তুত যখন কোনো একটি চিন্তা সমাজের মধ্যে কিংবা রাষ্ট্রের মধ্যে তথা পৃথিবীর কোথাও হাজির থাকে, তখন তার একটি গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে গড়ে ওঠে। বারবার প্রচেষ্টা করা আন্তর্জাতিক সংস্কৃতির নানান অঞ্চল থেকে অনুশীলিত এই মোশন ভিজুয়াল বা মুভিং ভিজুয়াল ইমেজ ক্রমান্বয়ে একটি নতুন ভিজুয়াল ভাষা উত্থাপনে আমাদেরকে ধাবিত করে। বহুদিন ধরে অনেক ব্যক্তির অনেক প্রচেষ্টার ফলে মোশন ভিজুয়াল তার সার্থক রূপ পায়। 1891 সালে এডিসন কোম্পানি সফলভাবে কাইনেটোস্কোপ নামে একটি যন্ত্রের প্রোটোটাইপ প্রদর্শন করেন, যার মাধ্যমে একসময় একজন ব্যক্তিকে চলমান ছবি দেখাতে সক্ষম হয়। বলা যায় বিংশ শতাব্দীর শুরু থেকে ফিল্ম ব্যবহারের মধ্য দিয়ে দৃশ্যত চলমান চিত্রের যাত্রা শুরু হয়। আবার আমরা জানি 1945 সালের দিকে ম্যাগনেটিক অডিও রেকর্ডিং এর যাত্রা শুরু হয়। এই ম্যাগনেটিক অডিও রেকর্ডিং এর বিকাশের সাথে ভিডিও বিকাশের মধ্যে একটি স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভিডিও শব্দ এবং চিত্রের সংমিশ্রণ। ভিডিও রেকর্ডিং এর প্রযুক্তিগত উৎসগুলো শব্দ বা অডিও রেকর্ডিং থেকে বিকশিত নীতিগুলো থেকে উদ্ভূত হয়েছে। এই সম্পর্কটি দুটি প্রযুক্তির বিকাশ এবং অন্বেষণকে সংযুক্ত করে এবং একটি শিল্প ফর্ম হিসেবে ভিডিওর সম্ভাবনার প্রকৃতি বোঝার পথকে নির্দেশ করে, যার ফলে আমাদের যাত্রার গন্তব্য দ্রুত ধাবিত হয় ভিডিও আর্টের দিকে। নানান পরিসরে অনেক প্রচেষ্টা এবং অভিজ্ঞতা
এই চলার পথকে আরো বেশি গতিশীল করে। আমরা জানি 1912 সালের দিকে সিনথেটিক কিউবিজমের সময় পাবলো পিকাসো রঙের পরিবর্তে অবজেক্টকে ক্যানভাসের সাথে সেটে দিয়ে শিল্পকলায় অ্যাসেম্বলেজ নামক এক নতুন মাত্রা সংযোজনের প্রচেষ্টা শুরু করেন। তারও অনেক পরে দাদাইজমে আমরা দেখতে পাই একদম তৈরি বস্তুকে শিল্প হিসেবে উপস্থাপন করছেন শিল্পীরা। এসব পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ফাউন্ড অবজেক্টকে শিল্পের উপকরণ হিসেবে ব্যবহার করতে শুরু করেন শিল্পীরা। এই চর্চা উত্তর নানানভাবে নানান মাত্রায় বহু শিল্পীর মাঝে বৃদ্ধি পেতে থাকে। এরই ধারাবাহিকতায় 1958-59-এর দিকে জার্মান শিল্পী ভলফ ওস্টে বা উল ভস্টেল তার একটি অ্যাসেম্বলেজ শিল্পে প্রথম ভিডিওর ব্যবহার করেন। ভলফ ভস্টের শিল্পকর্মটির নাম ডয়েটসা আউসব্লেক, মানে জার্মান দৃষ্টিভঙ্গি। জার্মানির ব্যাপক হত্যাযজ্ঞের বা হোলোকাস্টের স্মৃতিকে দমনের একটি সংকীর্ণ জার্মান দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করা হয়েছে কাজটিতে। শিল্পকর্মে ব্যবহৃত হাড় বা কাঁটাতার কনসেন্ট্রেশন ক্যাম্পের নিরীহ ও নিথর মানব বলির কথা স্মৃতিতে পুনরায় স্মরণ করিয়ে দেয়। সেই সাথে সোভিয়েত সামরিক বাহিনী এবং পূর্ব জার্মান পুলিশের সামরিক শাখার কবরের কাগজের ক্লিপিংস ও একটি পোড়া কাঠের প্যানেল তৎকালীন পশ্চিম জার্মানির পুনর্গঠনের রাজনৈতিক পরিস্থিতির উচ্ছল অনুভূতিকে চ্যালেঞ্জ করে। টেলিভিশনে চলমান ভিডিও চিত্রটির ঝলকানি অবিচ্ছিন্নভাবে শব্দের ঝংকারে জার্মানির ভাঙা বাস্তবতাকে স্মরণ করিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে মানবতাবাদের তথ্যকে বিকৃতির মাঝে মিডিয়া কভারেজের খণ্ডিত উপস্থাপন দ্বারা তৎকালীন জার্মানির দৃষ্টিভঙ্গির প্রকাশ পায়। শিল্পী ভলফ ভস্টে সেই সময় একজন ফ্লাক্সাস শিল্প আন্দোলনের সদস্য। ফ্লাক্সাস ছিল একটি অ্যাভানগার্ড শিল্প আন্দোলন। ফ্লাক্সাস কথাটির ইংরেজি অর্থ ফ্লাক্স থেকে নেওয়া, যার বাংলা অর্থ প্রবাহ, অর্থাৎ এখানে পরিবর্তনশীল শিল্পশৈলীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। আরো সরল করে বললে, ফ্লাক্সাস শিল্প আন্দোলনের শিল্পীরা নতুন নতুন পরীক্ষামূলক শিল্পকর্মের উপর শিল্পকলার প্রক্রিয়াকে জোর দিয়েছিলেন। ফ্লাক্সাস আন্দোলনে শিল্পীরা মনে করতেন জীবনী শিল্প, জীবনের অভিজ্ঞতা অর্জন বা জীবন উপলব্ধি করা যায় শিল্প হিসেবে। দৈনন্দিন জীবনের সকল জিনিসগুলি শিল্প হতে পারে এবং যে কেউ শিল্পী হতে পারেন। মার্শাল ডুশাম্প, আমেরিকান সুরকার জন কেইজের কর্মকাণ্ড তথা কাজের ধারণা, প্রথা এবং প্রক্রিয়া ফ্লাক্সাস আন্দোলনের শিল্পীদেরকে প্রভাবিত করেছিল। সৃজনশীলতার একটি গণতান্ত্রিক রূপ ফ্লাক্সাস। যে কারো জন্য তাই ফ্লাক্সাস শিল্প আন্দোলন ছিল উন্মুক্ত। সরলতা, বাণিজ্য বিরোধিতা, হাস্যরস ইত্যাদি ছিল ফ্লাক্সাস শিল্প আন্দোলনের কাজের গুরুত্বপূর্ণ উপাদান। এই আন্দোলনের সাথে যুক্ত শিল্পীদেরকে চিহ্নিত করা হয়েছিল কালচারাল টেরোরিস্ট হিসেবে। এখানে উল্লেখ্য, ফ্লাক্সাস শিল্পী ন্যামজুন পাই পরবর্তীতে ভিডিও আর্টের জনক হিসেবে স্বীকৃতি লাভ করেন। বলা হয় 1960 সাল তথা বিংশ শতাব্দীর মাঝামাঝি দশকের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপকে কেন্দ্র করে ভিডিও আর্টের সূচনা হয়। সূচনাকালে এই শিল্পকে বিভিন্ন নামে শনাক্ত করা হতো। কেউ একে বলতো আর্টিস্ট ভিডিও, কেউ বলতো এক্সপেরিমেন্টাল ভিডিও, কেউ আর্টিস্ট টেলিভিশন কিংবা নিউ টেলিভিশন, অথবা গেরিলা টিভিও বলতো অনেকে। এর প্রধান কারণ ছিল পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিংশ শতকের মাঝামাঝি দশকগুলোতে একই সাথে বিভিন্ন ধরনের শিল্প আন্দোলনের যাত্রা শুরু হয়। মূলত সেই সময় এই জনরাগুলো তৈরি হয়েছিল সেই সব শিল্প আন্দোলনের প্রেরণায়। আরও একটু খুলে বললে বলা যায়, ভিডিও আর্টের সূচনা পর্বের শিল্পীরা মূলত সেই সময় যাত্রা শুরু করা নতুন শিল্প আন্দোলনগুলোর সাথে জড়িত ছিল। পরবর্তীতে তারা এই ভিডিও আর্টের সাথে যুক্ত হন। ফলে ভিডিও আর্টও এইসব শিল্প আন্দোলন দ্বারা প্রভাবিত ছিল। পারফরমেন্স আর্ট, বডি আর্ট, আর্ট পোভেরা, পপ আর্ট, মিনিমাল স্কাল্পচার, কনসেপচুয়াল আর্ট, অ্যাভানগার্ড মিউজিক, এক্সপেরিমেন্টাল ফিল্ম, কন্টেম্পোরারি ডান্স এবং থিয়েটার সহ নানান আন্দোলনে নানান ধারণা ভিডিও আর্টকে অত্যন্ত প্রভাবিত করেছিল। সেই সময়ের ক্রস ডিসিপ্লিনারি কালচারাল ক্রিয়াকলাপ, রাজনৈতিক এবং সামাজিক অ্যাক্টিভিজম এবং তাত্ত্বিক বক্তৃতাগুলো ভিডিও আর্টকে একটি বৈচিত্র্যময় পরিসর রচনায় সহায়তা দিয়েছিল। বলা হয়, ভিডিওর সাথে কাজ করা শিল্পীরা শুরু থেকে শুধুমাত্র বৈচিত্র্যময় সাংস্কৃতিক প্রভাব থেকে আকৃষ্ট হননি, বরং তারা জাতীয় কিংবা আন্তর্জাতিক পরিসর থেকে ধারণা এবং মনোভাব আমদানি করেছেন।
তাই দেখা যাবে যে এইসব মিথস্ক্রিয়ার ফলে ভিডিও আর্ট উপস্থাপনা পদ্ধতির অভিনবত্বের মধ্য দিয়ে ভিডিও আর্টকে বেশ কয়েকটি উপশৈলীতে বিভক্ত করা যেতে পারে। শিল্প সমালোচক গ্যাগরি ভ্যাটকক ভিডিও আর্টওয়ার্কের ধারণাকে দুই ভাগে বিভক্ত করেছেন। প্রথমটি হচ্ছে রেকর্ডকৃত ভিডিও ওয়ার্ক, দ্বিতীয়টি হচ্ছে ইনস্টলেশন ভিডিও ওয়ার্ক। অন্যদিকে রেকর্ডকৃত ভিডিও ওয়ার্কের বিষয়ের দিক থেকে 1976 সালে আমেরিকান ভিডিও শিল্পী আইরা স্লাইডার এবং ভ্যারেল করেন তিনটি বিভাজন পরিলক্ষণ করেন। 1. আর্টিস্ট বা পারফর্মার নির্ভর ভিডিও, 2. পরিবেশ নির্ভর ভিডিও এবং 3. অ্যাবস্ট্রাক্ট সিনথেসিসড ইমেজ নির্ভর ভিডিও। আমেরিকান লেখক এবং কিউরেটর জন হেনহার্ট অবশ্য মনে করেন যে যে কোনো ফর্মে ভিডিও আর্ট একটি স্ক্রিন নির্ভর মাধ্যম এবং ইনস্টলেশন ভিত্তিক একটি শিল্পশৈলী। একে কোলাজ কৌশলের একটি সম্প্রসারণ মাধ্যম হিসেবে দেখা যেতে পারে। অন্যদিকে ভিডিও মাধ্যমটি বৈদ্যুতিক তরঙ্গের সাথে সম্পর্কিত, ফলে এটি একটি অস্থায়ী এবং ক্ষণস্থায়ী মাধ্যম। যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ আছে ততক্ষণ এটি স্থায়ী থাকবে এবং যখন বিদ্যুৎ প্রবাহের তরঙ্গের প্রবাহমানতা বন্ধ হয়ে যাবে তখন এটি অস্থায়ী হয়ে পড়বে। এই মাধ্যমগত সীমাবদ্ধতাকে অনেকে প্রারম্ভিক অনুশীলনকারী শিল্পীরা গুণ হিসেবে বিবেচনা করেছেন। বিশেষ করে যেসব শিল্পীরা শিল্প বাজারের প্রভাব এবং বাণিজ্যিকতাকে এড়াতে চেয়েছিলেন তারা এই ভিডিওর অস্থায়ী এবং ক্ষণস্থায়ী প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ভিডিওর টেম্পোরারি নেচার বা ক্ষণস্থায়ী প্রকৃতির বৈশিষ্ট্য কিন্তু থিয়েট্রিক্যাল সিনেমায় উপস্থিত ছিল। কিন্তু ভিডিও আর্ট এবং থিয়েট্রিক্যাল সিনেমার মধ্যে মূল পার্থক্য হলো যে ভিডিও আর্ট অগত্যা থিয়েট্রিক্যাল সিনেমাকে সংজ্ঞায়িত করে এমন বেশিরভাগ কনভেনশনের উপর নির্ভর করে না। ভিডিও আর্টে পারফর্মার নাও থাকতে পারে, কোনো সংলাপ নাও থাকতে পারে, কোনো অডিও নাও থাকতে পারে। সিনেমার মতো প্লট বা চরিত্র প্রতিষ্ঠার প্রত্যাশিত ধারণাকে ভিডিও আর্ট অস্বীকার করে। ভিডিও আর্টে কোনো বোধগম্য বর্ণনা নাও থাকতে পারে। পরিশেষে থিয়েট্রিক্যাল সিনেমাকে বিনোদন হিসেবে সংজ্ঞায়িত করে এমন কোনো প্রথাকে প্রশ্রয় দেয় না ভিডিও আর্ট। এইসব পার্থক্যগুলো ভিডিও আর্টকে সিনেমা এবং সিনেমার উপশ্রেণী তথা শর্ট ফিল্ম থেকেও আলাদা করে। প্রকৃতপক্ষে ভিডিও আর্ট একজন শিল্পীর আবেগের বিবৃতি বা স্ন্যাপশটকে নির্দেশ করে। কিছু ক্ষেত্রে ভিডিও আর্ট কোনো বাস্তব ব্যাখ্যা দেয়নি, কিন্তু শুধুমাত্র দর্শকের অনুভূতির অনুভব করার জন্য একটি থিমের প্রতিফলন ঘটায়, শিল্পীর মনের একটি আভাসকে উন্মোচন কল্পে। আমরা দেখে থাকব শুরু থেকে শেষ পর্যন্ত কোনো আটসাট বুনট ছাড়াই এই ধরনের কাজগুলোর প্রভাব প্রতিষ্ঠিত ছিল ভিডিও আর্টে। উদাহরণ হিসেবে জন জোনাসের ভার্টিক্যাল রোল কাজটিতে আমরা শিল্পীর স্বপ্রকৃতি ক্রমশ উন্মোচন দেখতে পাই। মনিটরে রিসিভিং এবং ট্রান্সমিটিং ফ্রিকোয়েন্সিগুলোর ডিসিঙ্ক্রোনাইজেশনের ফলে স্ক্রিনের ছবিগুলো ক্রমাগত মুছে যায়, অর্থাৎ মনিটরের উলম্ব রোল সামঞ্জস্য করে প্রতি অর্ধেক সেকেন্ডে ফ্রেমটি নিজেই ভেঙে পড়ে এবং চিত্র তৈরি করে। শিল্পীর শরীরের এলোমেলো চিত্রগুলোর মাধ্যমে অন্যান্য বস্তু এবং উপাদানগুলোর সাথে ছাদ তৈরি করা হয়। শিল্পী ভার্টিক্যাল রোলে বাহ্যিক শক্তির বিরুদ্ধে নিজের অবস্থানে দাঁড়ান। বস্তুত ভিডিওটিতে আমরা দেখতে পাব শিল্পীর আবেগের বিবৃতি ঘটে নন ন্যারেটিভ কোলাজ ইমেজের উপস্থাপনের মাঝে। বলা হয় ভিডিও আর্টের প্রাথমিক বৈশিষ্ট্য সম্বলিত ভিডিওগুলির মধ্যে এটি একটি। বস্তুত এক বাক্যে ভিডিও আর্টের ডেফিনিশন বা সংজ্ঞাকে উপস্থাপন করা কঠিন, বরং ফরাসি লেখক, সমালোচক এবং চলচ্চিত্রতাত্ত্বিক ফিলিপ ডিবুয়ার কথা অনুকরণ করে বলা যায়, ভিডিও আর্ট হল শিল্প মাধ্যমের একটি পরীক্ষামূলক অবস্থান, যা প্রতিটি উপস্থাপনে উত্তর দেওয়ার পরিবর্তে প্রশ্ন বা চিন্তার জন্ম দেয়। বস্তুত ভিডিও আর্ট একটি প্রযুক্তিগত মাধ্যম, যা তার উৎকর্ষ ও বিকাশের মধ্য দিয়ে একটি শিল্পধারার নাম হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করে। 70-এর দশকের গোড়ার দিকে ব্রিটিশ ভিডিও আর্টিস্ট লেখক ডেভিড হল শিল্পীদের ভিডিওকে ভিডিও আর্ট নামে শনাক্ত করেন এবং একে শিল্প হিসেবে দাবি করেন। তার লেখায় তিনি বাণিজ্যিক টেলিভিশন থেকে ভিডিও আর্ট অনুশীলনকে আলাদা করার জন্য সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন। পূর্বেই বলা হয়েছে ন্যাম জুন পাইক ভিডিও আর্টের জনক। 1932 সালে পাইকের জন্ম সাউথ কোরিয়াতে। ইউনিভার্সিটি অফ টোকিওতে অ্যাস্থেটিক, মিউজিক এবং আর্ট হিস্ট্রি বিষয়ের পাঠ চুকিয়ে জার্মানিতে গিয়েছিলেন। প্রাথমিকভাবে মিউনিকে একটি সঙ্গীত ইতিহাস কোর্সে ভর্তি হন। ওয়ালফগাং ফোটনারের অধীনে বাদ্যযন্ত্র রচনার অধ্যয়ন শুরু করেন। সেই কাজ করার সময় পাইক এত সংখ্যক সুরকারের সংস্পর্শে আছেন
যে নিজেই জার্মান অ্যাভানগার্ড সঙ্গীতের অংশ হয়ে ওঠেন। এই সময় পাইক একটি কনসার্টে জন কেজের সঙ্গীতের সাথে পরিচিত হন। মনে রাখতে হবে, ভিডিও আর্টের আলোচনার জন্য জন কেজকে বাদ দিয়ে প্রায় অসম্ভব। কম্পোজিশনে মাইক্রোফোন, রেডিও রিসিভারের মতো ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার এবং ফ্লাক্সিজম শিল্প আন্দোলনের বিকাশের পথে জন কেজের ভূমিকা অপরিসীম। সর্বোপরি ন্যামজুন পাইকের উপর জন কেজের বিশাল প্রভাব ভিডিও আর্টের প্রারম্ভিক পর্বের আলোচনায় কেজকে অদ্বিতীয় করে তুলেছে। জন মিল্টন কেজ যুদ্ধোত্তর অ্যাভানগার্ড আর্টের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, একজন আমেরিকান সুরকার এবং সঙ্গীততাত্ত্বিক। জন কেজ তার কাজের মাধ্যমে সবসময় সুরের মুক্তি ঘটাতে চেয়েছেন। প্রাচ্যের জেন দর্শনের প্রতিও তার ছিল গভীর আগ্রহ। সমালোচকরা তাকে বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী সুরকার হিসেবে মনে করে থাকেন। জেন এসেন্স ও ওয়েস্টার্ন মিউজিক নিয়ে জন কেজের কনসার্ট দেখতে গিয়ে পাইক বলেন, I want to see the music with a very cynical mind, to see what American would do with Oriental heritage. In the middle of the concert, slowly I got turned on. At the end of the concert, I was a complete different man. আমি খুব বিরক্ত নিয়ে শুনতে শুরু করি প্রাচ্যের ঐতিহ্যের সাথে আমেরিকানরা কি করে, অথচ কনসার্টের মাঝখানে ধীরে ধীরে আমি পরিবর্তিত হতে শুরু করি। কনসার্টের শেষে আমি একজন সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হই। মূলত এভাবেই পাইক আমেরিকান সুরকার জন কেজের দ্বারা প্রভাবিত হন, যা তার কাজ দ্য পারফরমেন্স অব দ্য হোমেজ টু জন কেজে স্পষ্ট হয়ে ওঠে। 1963 সালের মার্চ মাসে জার্মানির ফুপাটালের গ্যালারি পানাসে অনুষ্ঠিত হয় পাইকের প্রথম একক প্রদর্শনী, এক্সপোজিশন অফ মিউজিক ইলেকট্রনিক টেলিভিশন। এখানে পাইক টেলিভিশনের বহুমুখী চরিত্র তথা বাণিজ্যিক ব্যবহারকে এড়িয়ে মাধ্যমের প্রযুক্তিগত সম্ভাবনাগুলোকে অন্বেষণ করেছিলেন। তিনি রেকর্ড করা চিত্রগুলো স্বাভাবিক প্রক্রিয়াকে রূপান্তরিত করে বিকৃত ছবির উপস্থাপনের মাঝে একটি নতুন নান্দনিকতা তৈরিতে দৃশ্যকলাকে উদ্বুদ্ধ করেছিলেন, যার উদ্দেশ্য ছিল বিকৃতি মুক্তি। বিউটিফুলের প্রাচীন নৈপুণ্যের পরিবর্তনের মাধ্যমে শিল্পকলার সমগ্র কৌশলকে রূপান্তরিত করে ইলেকট্রনিকভাবে নতুন ভিজুয়াল ইমেজ তৈরি করতে সচেষ্ট হয়েছিলেন। নিজে থেকে নতুন করে ভিডিও রেকর্ডিং এর ব্যয়বহুলতাকে পাশ কাটিয়ে যাবার জন্য চিত্রের উৎস হিসেবে টেলিভিশন সেটের সার্কিট নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তিনি তার কাজে দর্শককে শিল্পকর্মের সাথে অংশগ্রহণের ধারণা তথা ইন্টারেক্টিভ প্রক্রিয়াকে যুক্ত করার চেষ্টা করেছিলেন। এখানে উল্লেখ্য যে ন্যামজুন পাইক প্রদর্শনীটির প্রেরণার উৎস ছিল জন কেজ। কেজের কাজ ইমাজিনারি ল্যান্ডস্কেপ নং 4 ছিল এক্সপোজিশন অফ মিউজিক ইলেকট্রনিক টেলিভিশনের অনুপ্রেরণা বা ইন্সপিরেশন। কেজ তার কাজ ইমাজিনারি ল্যান্ডস্কেপ নং 4 এ সুর তৈরির জন্য 12টি লাইভ রেডিও ব্যবহার করেছিলেন। অন্যদিকে এক্সপোজিশন অফ মিউজিক ইলেকট্রনিক টেলিভিশন প্রদর্শনীতে পাইক টেলিভিশনকে শিল্পের মাধ্যম হিসেবে উপস্থিত করেছিলেন। ইলেকট্রনিক টেকনোলজিকে এই প্রক্রিয়া ভবিষ্যতের ডিজিটাল ভিত্তিক শিল্পকর্মের পথকে প্রশস্ত করেছিল। এই সময় থেকে পৃথিবীর মানুষ টেলিভিশন সেটকে সংস্কৃতির বস্তু হিসেবে গণ্য করতে শুরু করে। পাইকের কাজে ভিডিও রেকর্ডিং করার কোনো উপায় ছিল না। তিনি তার চিত্রের উৎস হিসেবে ভিডিও ক্যামেরা থেকে বাহ্যিক ইনপুট ব্যবহার করতে পারেননি। তিনি যখন টেলিভিশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন তখন একটি ভিডিও রেকর্ডারের দাম ছিল প্রায় $1.5 মিলিয়ন। এ কারণেই পাইক টেলিভিশন সেটের ভিতরের অংশ তথা সার্কিট ব্যবহার করে ইলেকট্রনিকভাবে নতুন ভিজুয়াল ইমেজ তৈরি করতে শুরু করেন। কথিত আছে যে পাইক জন ডি রকফেলার অনুদান থেকে অর্থ দিয়ে 1965 সালের অক্টোবরে তিনি নিউ ইয়র্কের মেডিসন এভিনিউতে লিবার্টি মিউজিক্যাল শপ থেকে প্রথম সনি পোর্টেপ্যাক ক্রয় করেন। কিন্তু মূল ঘটনাটি একেবারেই অন্যরকম। পাইকের সাথে সনি কোম্পানির নির্বাহী নবুইকে আইডি বন্ধুত্বের সুবাদে সনি থেকেই সনি পোর্টেপ্যাক সংগ্রহ করেন। পরে পাইক 1964 সালে মার্কিন যুক্তরাষ্ট্র চলে আসেন। এখানেই পাইকের ভিডিও আর্টের পূর্ণ বিকাশ হয়েছিল। মূলত এয়ারবার্ন সার্ভেলেন্সের জন্য সামরিক প্রযুক্তিগত গবেষণার মাধ্যমে পোর্টেপ্যাক তৈরির পরিকল্পনা করা হয়। প্রথম পোর্টেপ্যাকগুলো
সম্পূর্ণরূপে সামরিক বাহিনীর হাতে ছিল। ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান সামরিক বাহিনী তাদের প্লেনে এই পোর্টো প্যাক ব্যবহার করেন। ভিয়েতনামে ফেলা নাপাম বোমা ঠিকভাবে বিস্ফোরিত হলো কিনা তা নিশ্চিত হবার জন্য এবং শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণের জন্য পোর্টো প্যাকগুলি ছিল তাদের মূল হাতিয়ার। এটা একেবারেই ভুল ধারণা। সনি স্বল্প মূল্যে ক্রয়ক্ষম এই পোর্টো প্যাকগুলো তৈরি করেছিল শিল্পী এবং জনসাধারণের নান্দনিক উৎকর্ষতা বিকাশের জন্য। বস্তুত ধারণা করা হয় যে স্বল্প মূল্যে ক্রয়ক্ষম এই পোর্টো প্যাক শিল্পী এবং জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার ভেতরে সৃষ্টিশীল লোকেদের অন্দরমহলের কর্মকাণ্ডের প্রতি নজরদারি বাড়ানোই ছিল মূল উদ্দেশ্য। আমরা জানি 60-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে। অর্থনৈতিক সম্পর্কের কারণে যুক্তরাজ্য, পশ্চিম জার্মানি, ইটালি মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছিলেন। বিশ্বকে একটা নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য চাপের সমান্তরালে ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইটালি এবং যুক্তরাজ্যের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোকে সাংগঠনিক ও পরিচালনা পদ্ধতিতে পরিবর্তনের পাশাপাশি পাঠ্যক্রমের পরিবর্তনের দাবি জানিয়েছিল। অনিশ্চয়তা এবং রাজনৈতিক পরিবর্তন ইত্যাদির মাঝে একটি বিষয় প্রতীয়মান হচ্ছিল যে শীঘ্রই বিশ্বজুড়ে নতুন এক যুগের উদ্ভব হতে চলেছে। 60-এর দশকে যুক্তরাষ্ট্রের মূলধারার মিডিয়ার আধিপত্যে বাণিজ্যিক, রাজনৈতিক এবং সামরিক স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তখনকার সমাজ ব্যবস্থায় আমরা দেখব টেলিভিশন হচ্ছে একমাত্র প্রাত্যহিক বিনোদনের কেন্দ্রবস্তু। পরিবারের সকলে মিলে গোগ্রাসে উপভোগ করত টেলিভিশনের বাণিজ্যিক অনুষ্ঠানমালা। টেলিভিশনে প্রচারিত বর্ণনামূলক বাণিজ্যিক অনুষ্ঠানমালার নির্মাণের ফলে এক ধরনের প্যাসিভ সংস্কৃতির ভোক্তা তৈরি হয়েছিল। প্রায় ব্যতিক্রম ছাড়াই প্রতিটি জাতিগোষ্ঠী টেলিভিশনকে একটি ব্যক্তিগত মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। টেলিভিশন যেন একটি ইলেকট্রনিক আয়না, যার সাহায্যে সামাজিক পরিচয়, নারীত্ব, পুরুষত্ব, যৌনতা এবং জাতীয়তার রূপরেখা তৈরি করা যায়। পরিচয়ের গঠনে মিডিয়া দ্বারা প্রচারিত সামাজিক স্টেরিওটাইপগুলোর প্রভাব প্রায় প্রতিটি ব্যক্তি আত্মচরিত্রের সাথে যুক্ত হয়ে ওঠে। এই জনপ্রিয় সংস্কৃতির রূপগুলো সংকীর্ণভাবে সংজ্ঞায়িত মানব টাইপোলজি তৈরি করেছে, যা মিডিয়ার আধিপত্যে প্রতিটি পরিবারকে বাণিজ্যিক, আত্মকেন্দ্রিক, মূল্যবোধহীন চিন্তাভাবনায় মগ্ন হতে বাধ্য করেছে। তাদের আকাঙ্ক্ষা হয়ে ওঠে একদিন তাদের ছেলে সন্তানেরা সাদা এবং নীল কলারের চাকরির দাসত্বে উপনীত হবে, আর মেয়েরা গৃহস্থলীয় কর্মকাণ্ড এবং সন্তানের প্রতিপালনের কাজে ব্যস্ত থাকবে। নিশ্চিত জীবনযাপন, উপভোগের স্বার্থপরতা, আত্মকেন্দ্রিক চিন্তাভাবনাপূর্ণ পিতামাতার এই ধরনের মধ্যবিত্ত মূল্যবোধের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তখনকার যুব সমাজ। যুক্তরাষ্ট্রের হিপ্পি প্রজন্ম তাদের পিতামাতার এই সংকীর্ণ আকাঙ্ক্ষা এবং মধ্যবিত্ত মূল্যবোধকে প্রত্যাখ্যান করেছিল। পুঁজিবাদী স্বার্থপর আত্মকেন্দ্রিক চিন্তা এবং মনোভাবের ট্রেডমিলে অংশগ্রহণ করতে অস্বীকার করেছিল। অন্যদিকে 50-এর দশকে একদল লেখক দ্বারা একটি সাহিত্য আন্দোলন শুরু হয়। বিট জেনারেশন নামে তাদের কাজ 50 এবং 60-এর দশক জুড়ে আমেরিকার সংস্কৃতি ও রাজনৈতিক অন্বেষণকে প্রভাবিত করেছিল। তাই 50-এর ম্লানতা থেকে বেরিয়ে এসে ব্যক্তিগত চেতনার পরিবর্তনের মাঝে একটি নতুন এবং উন্নত সমাজ গঠনের পথের সূচনা হিসেবে দেখা হয়েছিল 60-এর দশককে। রাজনৈতিক সচেতনতা এবং সক্রিয়তা ছাড়াও মাদক ব্যবহার, মুক্ত প্রেম সহ সঙ্গীত, ধ্যান এবং যোগ ব্যায়ামের মতো প্রাচ্যের দার্শনিক এবং নিয়মানুবর্তিতামূলক অনুশীলনগুলোকে আয়ত্ত করার মাঝে পরিবর্তনশীল আলোকিত মানুষ তৈরির প্রচেষ্টা ছিল বিট জেনারেশনের। পশ্চিম ইউরোপের মতো 60-এর দশক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিবর্তনের দশক। এই সময়ে একটি নতুন যুব সংস্কৃতির উত্থান ঘটেছে। বস্তুত তখন সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের 50% জনগোষ্ঠী ছিল 25 বছর বয়সী যুবকেরা। নতুন প্রজন্মের এই জনগোষ্ঠী তখন সোচ্চার হয়ে ওঠে নাগরিক অধিকার, বর্ণবাদ এবং নারী মুক্তি সহ নানান বিবিধ আন্দোলন নিয়ে। আমরা দেখব মূলধারার মিডিয়ার আধিপত্য, জনপ্রিয়তা, বিশেষ করে প্রাথমিক ভিডিও আর্টের অনুশীলনকারীদের উপর একটি শক্তিশালী প্রভাব ফেলেছিল। নানান উপায়ে শিল্পীরা এই মিডিয়ার আধিপত্যকে চ্যালেঞ্জ করেছিল। ন্যামজুন পাইক তাই বলেছিলেন, টেলিভিশন হ্যাজ বিন অ্যাটাকড আস অল আওয়ার লাইভস, নাও উই ক্যান অ্যাটাক ইট ব্যাক। টেলিভিশন আমাদের সারা জীবনকে আক্রমণ করেছে, এখন আমরা এটিকে আক্রমণ করতে পারি।
পাইকের কথা মতো ভলভ ভোস্টে এবং মার্থা রোজলার বিজ্ঞাপন এবং টেলিভিশন অনুষ্ঠানের প্যারোডি তৈরি করে টিভিকে ক্রমবর্ধমান প্রতারক শক্তি হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। বাণিজ্যিক টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠানে যৌনতা প্রদর্শনের জন্য ভিডিওকে যত্রতত্র ব্যবহার করা হতো, আর এসবকে চ্যালেঞ্জ করে ওয়ান্ডার উম্যান নামে জনপ্রিয় সিরিয়ালের প্রধান মহিলা চরিত্রের ভিডিও ফিড ডোরা বার্নবাউম সরাসরি ব্যবহার করেন তার কাজে। আর এই চরিত্রটি উপস্থাপনের মাধ্যমে জনপ্রিয় মিডিয়াতে যৌনতার ব্যবহারের স্টেরিওটাইপ এবং অবজেক্টিফিকেশনকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। সেই সাথে টেলিভিশনের আধিপত্যে তাদের নিজস্ব নিষ্ক্রিয় ভূমিকা সম্পর্কে চিন্তা করার জন্য দর্শকের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। বাণিজ্যিক টেলিভিশনের জনপ্রিয়তা নিয়ে ন্যাম জুন পাইক বুদ্ধ ওয়াচিং টিভি কাজটিও বেশ অনবদ্য। কাজটিতে আমরা দেখব বুদ্ধের 23 বছর ধ্যানের পরিণত পাথরের মূর্তিটি বাণিজ্যিক টেলিভিশনের আধিপত্যে বুঁদ হয়ে আছে, যেন আধুনিক প্রযুক্তির সাথে সমসাময়িক মানুষের সম্পর্কের গভীরতা আধ্যাত্মিকভাবে প্রাচীন মানুষকেও প্রভাবিত করে ফেলেছে। মূলত পাইক এবং তার সমসাময়িকরা বিশ্বাস করেছিলেন যে তারা বিশ্বকে একটি নতুন বিকল্প সামাজিক এবং রাজনৈতিক চেতনায় জাগ্রত করার জন্য আধিপত্যবাদী বাণিজ্যিক গণমাধ্যমের সরঞ্জামগুলিকে ব্যবহার করবেন, যার মধ্য দিয়ে অ্যাভানগার্ড ও রেডিক্যালিস্টরা সক্রিয়ভাবে শিল্প সমাজে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। তাই রেনডেন্স কর্পোরেশন দ্বারা প্রকাশিত রেডিক্যাল সফটওয়্যারের প্রথম সংখ্যায় বলা হয়, Unless we design and implement alternative information structure which transcend and reconfigure the existing one, our alternate system and lifestyle will be no more than product of the existing process. যতক্ষণ না আমরা বিকল্প তথ্য কাঠামোর ডিজাইন বাস্তবায়ন করি যা বিদ্যমানগুলোকে অতিক্রম করে বা পুনর্বহাল করে, আমাদের বিকল্প লাইফস্টাইল প্রক্রিয়া বিদ্যমান প্রক্রিয়াগুলোর পণ্য ছাড়া আর কিছুই হবে না। বস্তুত আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা এবং রাজনৈতিক বিশ্বাসের অবক্ষয়ের কালে ভিডিও আর্টের জন্ম হয়েছিল। ভিডিও আর্টিস্ট তথা অ্যাক্টিভিস্টরা বিশ্বাস করতেন যে তাদের প্রত্যেকের ব্যক্তিগত উদ্যোগগুলো স্থানীয় এবং বিশ্ব সম্প্রদায়ের সমাজ ব্যবস্থার পরিবর্তন আনতে পারে। পাইকের মতো অনেক শিল্পী তখন দারিদ্রতার দুঃখ বিলাসের বিপরীতে আন্তরিকতার সাথে নিজেদের মত প্রকাশে সচেষ্ট হয়। ফলে সামাজিক এবং পরিবেশগত উভয় ক্ষেত্রেই দায়িত্ববোধের সাথে বিশ্বের ভবিষ্যতের রূপরেখা রূপায়ণে ব্যক্তিগত বোধের একটি সম্মিলিত আত্মপরিচয় প্রকাশ পায়। ভিডিওকে সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে, এই বিশ্বাসের উপর ভিত্তি করে নিউ ইয়র্কে ভিডিও আর্টিস্টদের সমন্বয়ে অনেকগুলো গ্রুপ বা দল প্রতিষ্ঠিত হয়। ভিডিও ফ্ল্যাক্স, টপ ভ্যালু টেলিভিশন, পিপলস ভিডিও থিয়েটার এবং গ্লোবাল ভিলেজ সহ আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও গ্রুপ গঠিত হয়। পরবর্তীকালে অন্যান্য নিউ ইয়র্ক ভিত্তিক ভিডিও গ্রুপগুলো প্রযুক্তি নির্ভর একটি মাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের ধারণায় উদ্বুদ্ধ হয়। আর যেসব বিষয়ে আধুনিকতাবাদ বা মডার্নিজমের আলোচনার বাইরে রয়ে গেল, নানান আলোচনা ও ধারণা প্রকাশের মাঝে তা পুনর্পাঠের সূচনা হয়। শুরু থেকেই প্রভাবশালী রিপ্রেজেন্টেশনাল বা প্রতিনিধিত্বের বিষয়গুলির মাঝে নারীবাদী তত্ত্বটি সবচেয়ে বেশি আলোচনায় উঠে এলো। নারীত্ব, নারীর যৌনতা বিষয়ক প্রভাবশালী মিডিয়া উপস্থাপনের ফলে স্টেরিওটাইপ রূপ ধারণ করেছিল। সেই স্টেরিওটাইপগুলো সমালোচনা করার জন্য নারীবাদী শিল্পীরা ভিডিও আর্টকে একটি সাংস্কৃতিক প্রেক্ষাপট হিসেবে গ্রহণ করলেন। তাছাড়া আমরা দেখব মডার্নিস্ট পর্ব পর্যন্ত বহু নারী শিল্পী চর্চার প্রচেষ্টাকে শিল্প ইতিহাসে একেবারে আলোচনার আড়ালে রেখেছে। বলা যায় নারী শিল্পীদের পুরোপুরি অগ্রাহ্য করা হয়েছে। তাই এই নতুন প্রযুক্তি নির্ভর ভিডিও আর্ট মাধ্যমের প্রতি নারী শিল্পীরা প্রবলভাবে আকৃষ্ট হয়ে ওঠেন এবং নিজেদের অবস্থান দৃঢ় করেন। ভিডিও আর্টের আলোচনায় রেনডেন্স কর্পোরেশনের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। 1969 সালের অক্টোবরে ভিডিও শিল্পী ফ্রাঙ্ক জিলেট এবং আমেরিকান চলচ্চিত্র প্রযোজক সাংবাদিক শেমবার্গ সাংবাদিক লুই জাফা থেকে $70,000 তহবিল দিয়ে রেনডেন্স কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। রেনডেন্সকে জিলেট এবং তার সহ প্রতিষ্ঠাতারা বাণিজ্যিক টেলিভিশন সম্প্রচারের বিপরীতে রেডিক্যাল বিকল্প হিসেবে ভিডিও কাজের উৎপাদন, প্রকাশনা এবং বিতরণ কার্যক্রমের প্রচার করার জন্য একটি আমব্রেলা সংস্থা হিসেবে পরিকল্পনা করেছিলেন। এর মাঝে রেইনডেন্সের সাথে ফিলিস গারশুনি এবং ভেরিল করট যোগ দিয়েছিলেন। গারশুনি ও করট ইতিমধ্যে
রেডিক্যাল সফটওয়্যার নামে বিকল্প ভিডিও কর্মকাণ্ডের প্রচারের প্রয়োজনে একটি প্রকাশনা তৈরির কাজ শুরু করেছিলেন। রেনডেন্সের সাথে একত্রিত হয়ে রেডিক্যাল সফটওয়্যার নামে প্রকাশনার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। বড় কর্পোরেশনের কবল থেকে টেলিভিশন মাধ্যমকে মুক্ত করার প্রয়োজনীয়তা এবং তথ্য নিয়ন্ত্রণ সম্পর্কে পাল্টা সাংস্কৃতিক ধারণা দেওয়া এবং প্রযুক্তির শক্তিকে একটি সাংস্কৃতিক শক্তি হিসেবে বর্ণনা করা হয় এর সম্পাদকীয়তে। আর এভাবেই ভিডিও নিয়ে তাত্ত্বিক আলোচনার সূত্রপাত ঘটে। প্রযুক্তিভিত্তিক অনুশীলনের উপর তাত্ত্বিক ধারণা এবং সেই সময়ের পূর্ব পর শিল্পকলা নিয়ে উল্লেখযোগ্য প্রভাবশালী তাত্ত্বিক আলোচনা সমসাময়িক শিল্পের উপর যথেষ্ট প্রভাব ফেলে এবং শিল্পকলাকে একটি নতুন উপকূলে পৌঁছে দেয়। আমরা জানি 1936 সালে প্রথম প্রকাশিত হয় সমাজতাত্ত্বিক দার্শনিক ওয়াল্টার বেঞ্জামিনের প্রভাবশালী প্রবন্ধ দ্য ওয়ার্ক অফ আর্ট ইন দ্য এজ অফ মেকানিক্যাল রিপ্রোডাকশন। যদিও তখন টেলিভিশনের শৈশবকাল চলছিল এবং ভিডিও আর্টের যাত্রা তখনও শুরু হয়নি, অথচ তখন বেঞ্জামিন তার প্রবন্ধে নন্দনতত্ত্বের এতদিনের ঐতিহ্যগত ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়ে নতুন এক যুগের সূচনা করেন। শিল্পশৈলীতে ব্যবহৃত কৌশল বা টেকনিক এবং ক্রাফটম্যানশিপ তথা ফিজিক্যাল স্কিলসের মধ্যে যে দীর্ঘদিনের বিভাজন সম্পর্ক তাকে বেঞ্জামিন এই প্রবন্ধে ম্লান করে দেয় এবং বিভাজন রেখাকে একই সমান্তরালে নিয়ে আসে। নতুন এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য শিল্পকলার সম্ভাবনা সম্পর্কে পরিপূর্ণভাবে ধারণা দেয়। মূলত বেঞ্জামিন তার প্রবন্ধে যান্ত্রিক প্রক্রিয়ায় পুনরুৎপাদনের মাধ্যমে শিল্পকর্মকে অভিজাত গোষ্ঠীর মালিকানা এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে হ্রাস করে। সেই সাথে শিল্পকর্মকে সম্পূর্ণরূপে বিকাশ এবং সম্প্রসারণ কল্পনা করেছিলেন। বলা হয়ে থাকে বেঞ্জামিন ফরাসি কবি, গাণিতিক এবং দার্শনিক পল ভ্যালেরির চিন্তা দ্বারা প্রভাবিত ছিলেন। তাই আমরা দেখব দ্য ওয়ার্ক অফ আর্ট ইন দ্য এজ অফ মেকানিক্যাল রিপ্রোডাকশন প্রবন্ধে ভ্যালেরির বিশেষ একটি উদ্ধৃতি তিনি কোট করেন। Just as water, gas, and electricity are brought into our house from far off to satisfy our need in response to minimal effort, so we shall be supplied with visual or auditory images which will appear and disappear at a simple movement of our hand, hardly more than a sign. আমাদের প্রয়োজন মেটানোর জন্য ন্যূনতম প্রচেষ্টার প্রক্রিয়ায় অনেক দূর থেকে যেমন পানি, গ্যাস এবং বিদ্যুৎ আমাদের ঘরে আনা হয়, তেমনি আমাদের চাক্ষুষ বা শ্রবণ চিত্র সরবরাহ করা হবে, যা হাতের সামান্য ইশারায় বা সংকেতে প্রদর্শিত হবে, আবার অদৃশ্য হয়ে যাবে। ভবিষ্যৎ দৃশ্যচিত্রের প্রদর্শন যোগ্যতা নিয়ে ভ্যালেরির এই ভবিষ্যৎবাণী থেকে আমরা দেখতে পাই বেঞ্জামিন তার প্রবন্ধে প্রথমেই পুনরুৎপাদিত শিল্পকলা বলে একটি বর্গ প্রতিষ্ঠা করেন। ছাপচিত্র, আলোকচিত্র, চলচ্চিত্র কিংবা রেকর্ড করা গান ইত্যাদি সম্প্রসারণের ক্ষেত্রে কোনো একটি কপিকে মূল কপি বলে গণ্য করা হয় না, বরং প্রতিটি মূল কপি। অথচ চিত্রকলায় এবং ভাস্কর্যে মূল কপি তথা অদ্বিতীয়তার ধারণা অত্যন্ত প্রকট। বহু শতক ধরেই শিল্প বিবর্তিত হচ্ছে। যখন থেকে শিল্পকর্মকে সকলের কাছে ভাগ করে নেওয়া এবং সকলের মাঝে ছড়ানোর জন্য মানুষ যান্ত্রিক পুনরুৎপাদনের প্রক্রিয়া উদ্ভাবন করে, অর্থাৎ বিশেষ করে আলোকচিত্রের আবিষ্কারের ফলে মূল কপির ধারণাকে অপ্রাসঙ্গিক করে তোলে। আলোকচিত্র শিল্পকর্মের অদ্বিতীয়তাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। বেঞ্জামিন উল্লেখ করেন, বেশ কিছু মাধ্যমের সীমাবদ্ধতার কারণে পুনরুৎপাদনের সময় শিল্পকর্ম সম্ভবত কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়। ফলে আমরা এমন কিছু হারাই যা কেবল মূল কপিটিতেই বিচ্ছুরিত ছিল। তার রচনায় এই হারানো গুণকে তিনি বলেন অরা। ইউনিকনেস এবং অথেন্টিসিটি, এই দুই বৈশিষ্ট্য শিল্পকর্মে অরার জন্ম দেয়। অরার কারণে শিল্পকর্ম উপভোগের ক্ষেত্রে ভক্তি ভরে তাকানোর যে রিচুয়ালিস্টিক অ্যাপ্রোচ, তাকে তিনি ধর্মীয় আচারের অংশ হিসেবে গণ্য করেন। বেঞ্জামিন বিশ্বাস করতেন যে অরা শিল্পকর্মের অন্তর্নিহিত কিছু নয়, বরং এটি একটি সাংস্কৃতিক পার্শ্ব প্রতিক্রিয়া, সীমাবদ্ধ প্রদর্শনী
অথেন্টিসিটি বা পারসেপশনের কারণে যার উদ্ভব ঘটে। ফলে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে অরা বিনষ্ট হলে ভালো। তিনি প্রবন্ধ জুড়ে শিল্পকর্মের প্রদর্শনযোগ্যতাকে প্রাধান্য দেন। মূলত এই প্রবন্ধটি বিশ্বের শিল্প ইতিহাসে প্রথমবারের মতো যান্ত্রিক প্রক্রিয়ায় পুনরুৎপাদনে শিল্পকর্মের কাজকে রিচুয়ালিস্টিক আচার, মালিকানা এবং স্থানের উপর তার যে পরজীবী নির্ভরতা তা থেকে মুক্তি দেয়। শিল্পকে তার বুর্জুয়া বন্ধন থেকে মুক্ত করে গণমানুষের মাঝে শিল্পের মালিকানা প্রদানের অনুমতি দেয়। বেঞ্জামিনের ধারণা দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়ে প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের ভিডিও শিল্পী ডগলাস ডেভিস বলেন, অতীতে শিল্প সৃষ্টির প্রক্রিয়ায় আর্টিস্টের ভূমিকা কঠোরভাবে নিরূপণ করা হতো। শিল্পীদের পেশাগত সম্ভাবনার উৎকর্ষতা নির্ধারিত হতো দক্ষতার আবরণে এবং ক্রাফটম্যানশিপের চূড়ান্তে। এখন এই বিভাজন রেখা ক্রমশ ফিকে হয়ে আসছে। প্রযুক্তির ব্যবহারের ফলে শিল্প সৃষ্টিতে সরাসরি শারীরিক দক্ষতার প্রয়োজনীয়তা এখন কমে গেছে। বেঞ্জামিনের প্রবন্ধে উদ্বুদ্ধ হয়ে শিল্পকর্ম উপভোগের ক্ষেত্রে দর্শকের ভক্তিকে চূড়ান্ত নির্মূল করার লক্ষ্যে ডেভিস তার অনুশীলনে সরাসরি বা লাইভ উপস্থাপনকে প্রাধান্য দিতেন। অন্যদিকে ডেভিসের সহকর্মী ফ্রাঙ্ক জিলেট এবং ডেভিড রস সহ অন্যান্য ভিডিও আর্টিস্টরা শিল্পকর্ম রচনার উপাদান হিসেবে বেছে নেন ক্যামেরা, মনিটর এবং টেলিকাস্টিং সার্কিট ইত্যাদি। যাই হোক, বেঞ্জামিনের ধারণায় বিস্তৃত প্রভাব অনেক শিল্পীকে উদ্বুদ্ধ করেছিল। ফলে 60-এর দশকের শেষের দিকে ভিডিওকে একটি শিল্প মাধ্যম হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিতে সহজ হয়েছিল। যেসব চিন্তকের রচনা ভিডিও নিয়ে কাজ করা শিল্পীদেরকে উদ্বুদ্ধ করেছিল, সেই সকল চিন্তকদের পর্যালোচনায় আরও একজনের কথা না বললেই নয়। তিনি হচ্ছেন মার্শাল ম্যাকলুহান। মূলত 1964 সালে প্রকাশিত আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামে ম্যাকলুহানের বিখ্যাত গ্রন্থ ভিডিও আর্টের বিকাশে সবচেয়ে সরাসরি প্রভাব ফেলে। আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াতেই ম্যাকলুহানের বিখ্যাত এবং জনপ্রিয় উক্তি দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ প্রকাশিত হয়, যা সকলের মধ্যে সাড়া জাগিয়েছিল। এবং এই একই গ্রন্থে ম্যাকলুহান ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে নেটওয়ার্ক বিকাশের পরিকল্পনার মধ্য দিয়ে গ্লোবাল ভিলেজের ধারণা প্রবর্তন করেন। ভিডিও শিল্পী এবং রেইনডেন্স কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ফ্রাঙ্ক জিলেট সহ অনেকেই বিশ্বাস করতেন যে মিডিয়া এবং মেসেজের মধ্যে সংযোগ সম্পর্কে ম্যাকলুহানের ধারণাগুলো সেই সময় প্রতিষ্ঠিত হতে শুরু করেছিল যখন পপ আর্টের আবির্ভাব বিমূর্ত অভিব্যক্তিবাদের আধিপত্যকে সরিয়ে দিয়েছিল, অর্থাৎ হাই এবং লো আর্টের মধ্যে পার্থক্যকে প্রশ্নবিদ্ধ করেছিল। আর এরই মধ্য দিয়ে মেকানিক্যাল যুগের শেষের সাথে ইলেকট্রনিক যুগের ভোরের উদয় ঘটে, অর্থাৎ বিমূর্ত অভিব্যক্তিবাদের সমাপ্তির সাথে পপ আর্টের উত্থানের দৃশ্যটি ওভারল্যাপিং করেছিল। 60-এর দশকের মাঝামাঝি থেকে শেষের দিকে আবির্ভূত ম্যাকলুহানের ধারণাগুলো নতুন প্রজন্মের শিল্পীদেরকে উদ্বুদ্ধ করেছিল এবং অনুপ্রেরণা জুগিয়েছিল। শিল্পীদের সম্পর্কে বলতে গিয়ে তিনি এক জায়গায় বলেছিলেন, For in the electric age, there is no longer any sense in talking about the artist being ahead of his time. Our technology is also ahead of its time if we reckon by the ability to recognize it for what it is to prevent undue wreckage in society. The artist tends now to move from the ivory tower to the control tower of society. Just as higher education is no longer a fill of luxury but a strike need of production and operational design in the electric age, so the artist is indispensable in the shaping and analysis and understanding of the life of forms and structures created by the electric technology. শিল্পীরা তার সময়ের চেয়ে এগিয়ে, এ কথাটি বৈদ্যুতিক যুগে বলার আর কোনো অবকাশ নেই। যদি আমরা প্রযুক্তির সক্ষমতাকে চিনতে সমর্থ হই, তবে আমাদের প্রযুক্তিও তার সময়ের চেয়ে এগিয়ে আছে। সমাজের অযথা ধ্বংসযজ্ঞ রুখতে শিল্পীকে এখন আইভরি টাওয়ার থেকে সমাজের কন্ট্রোল টাওয়ারে উপনীত হতে হবে। ঠিক যেমন উচ্চশিক্ষা এখন আর কোনো উচ্চবিলাস বা বিলাসিতা নয়, বরং বৈদ্যুতিক যুগের উৎপাদন এবং অপারেশনাল ডিজাইনে শিল্পীর ভূমিকা প্রবলভাবে প্রয়োজন।
তাই বৈদ্যুতিক প্রযুক্তি দ্বারা সৃষ্ট জীবনবিন্যাস, গঠন, বিশ্লেষণ এবং বোঝার ক্ষেত্রে শিল্পীর ভূমিকা অপরিহার্য। প্রকৃতপক্ষে ম্যাকলুহান যুক্তি দিয়েছিলেন যে সমাজে নতুন প্রযুক্তির বিস্তার, উন্নয়নে কিংবা স্থাপনে শিল্পীর ভূমিকা গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী হওয়া বাঞ্ছনীয়। ঠিক একই সময়ে ম্যাকলুহান যেমন শিল্পীর ভূমিকা এবং প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন, তেমনি নতুন প্রযুক্তির বৈশিষ্ট্যের ধরন নিয়েও কথা বলেছেন, যা পূর্ববর্তী শিল্পশৈলীর আবেদনের অভিজ্ঞতার সাথে নতুন প্রযুক্তির গ্রহণযোগ্যতার একটি যোগসূত্রের সন্ধান দেয়। টেলিভিশন, দ্য টাইম জায়ান্ট প্রবন্ধে ম্যাকলুহান বলেন, "The TV image is not a still shot. It is not photo in any sense, but circuitously forming contour of things limned by the scanning finger. The resulting plastic contour appears by light through, not light on, and the image so formed has the quality of sculpture and icon, rather than a picture." এখানে ম্যাকলুহান টিভি ইমেজকে ভাস্কর্য এবং আইকনের গুণাবলী সম্বলিত বলে উল্লেখ করেছেন, কারণ ম্যাকলুহান টিভিকে স্পর্শ অনুভূতির সম্প্রসারণ হিসেবে দেখেছিলেন এবং তার মতে টেলিভিশন আমাদের সমস্ত অনুভূতির পারস্পরিক ক্রিয়ার সাথে জড়িত। ম্যাকলুহানের ধারণা, টেলিভিশন মূলত আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বৈদ্যুতিক সম্প্রসারণ, যা সাইবারনেটিক্স ধারণা দ্বারা প্রভাবিত। তাহলে এখানে প্রশ্ন উত্থাপিত হয়, সাইবারনেটিক্স ধারণাটি আসলে কি? আমেরিকান গণিতবিদ নরবার্ট উইনার 1948 সালে এই সাইবারনেটিক্স ধারণাটি প্রবর্তন করেন। উইনার প্রাচীন গ্রিক কাইবারনেটস থেকে সাইবারনেটিক্স শব্দটি তৈরি করেছিলেন। ভাষার ইন্টারডিসিপ্লিনারি স্টাডির জন্য একটি নতুন তাত্ত্বিক পদ্ধতি বর্ণনা করতে উইনার সাইবারনেটিক্স শব্দটি ব্যবহার করেন। মূলত সাইবারনেটিক্সের মাধ্যমে মেশিন এবং মানুষের মাঝে মেসেজ বা বার্তা প্রদানের ক্ষেত্রে তথা মেশিন নিয়ন্ত্রণ, মেসেজের আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার প্রকৃতির কথা বলা হয়েছে। উইনারের মতে, একটা সমাজকে শুধুমাত্র এর অন্তর্গত মেসেজ বা বার্তা ও যোগাযোগ সুযোগ সুবিধাগুলোর অধ্যয়নের মাধ্যমে বোঝা যায় এবং এইসব বার্তা ও যোগাযোগের সুযোগ সুবিধাগুলোর ভবিষ্যৎ বিকাশ ও উন্নয়ন নির্ভর করে মানুষ ও যন্ত্রের মধ্যে, যন্ত্র ও মানুষের মধ্যে, যন্ত্র ও যন্ত্রের মধ্যেকার বার্তা আদান প্রদানের ক্রমবর্ধমান উন্নতির অংশ হিসেবে। উইনারের ধারণাগুলি বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তি সম্পর্কিত ক্ষেত্রেই নয়, বরং নতুন সাংস্কৃতিক তত্ত্বের উপর খুব প্রভাবশালী ছিল, বিশেষ করে যেসব সংস্কৃতির প্রতিষ্ঠানগুলো প্রযুক্তির ব্যাপক ব্যবহার করে। তাই একথা বলাই যায়, টেলিভিশন কিংবা ভিডিও আর্টের ক্রমবর্ধমান অগ্রযাত্রা সাইবারনেটিক্স ধারণা দ্বারা প্রতিষ্ঠিত। উইনারের ধারণাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উপস্থাপন করেছিলেন মার্শাল ম্যাকলুহান তার লেখালেখিতে। ম্যাকলুহানের যোগাযোগ ব্যবস্থার বিশ্লেষণ এবং ধারণাগুলি সমসাময়িক শিল্প চর্চায় প্রতিফলিত হয়ে সাংস্কৃতিক চেতনার পরিবর্তন এবং প্রযুক্তির নতুন রূপগুলির মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। সামাজিক পরিবর্তনের জন্য ভিডিওকে একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে চিহ্নিত করে। 60-এর দশকের শেষের দিকে এবং 70-এর দশকের শুরুর দিকে ভিডিও আর্ট নিয়ে কাজ করা অনেক শিল্পী ম্যাকলুহানের প্রচলিত ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। বিশেষ করে টেলিভিশন সম্প্রচার প্রক্রিয়ার প্রভাব, টেলিভিশনের স্বতন্ত্র বৈশিষ্ট্য, বিষয়বস্তু এবং অন্তর্নিহিত ভাবের সম্পর্কে ম্যাকলুহানের ধারণা অনেক ভিডিও আর্টিস্টকে প্রভাবিত করেছিল। প্রকৃতপক্ষে এতক্ষণ আমি ওয়াল্টার বেঞ্জামিন, মার্শাল ম্যাকলুহান কিংবা নরবার্ট উইনারের মতবাদের প্রসঙ্গ নিয়ে যে আলোচনার সূত্রপাত করলাম, মূলত এর ভেতর দিয়ে শিল্পকলার বেশ কিছু মীমাংসিত বিষয়কে পুনরায় নজরে আনার প্রচেষ্টাটাই মুখ্য ছিল। এসব ধারণার মধ্য দিয়ে কেমন করে আমরা ভিডিও আর্টের মতো একটি প্রযুক্তি নির্ভর মাধ্যমের চর্চা শুরু করলাম, বা ইতিহাসের নানান পর্বসহ বেশ কিছু চিন্তকের মতবাদ এই চর্চাকে গ্রহণযোগ্যতা দিল, তার একটি প্রচ্ছন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। সেই সাথে মনে রাখতে হবে, চিত্রকলা এবং ভাস্কর্য তথা ট্র্যাডিশনাল আর্টের ইতিহাসের মতো 60-এর দশকে ভিডিও আর্ট বিষয়ক কাজের কোনো রেফারেন্স বা ঐতিহ্য ছিল না। ফলে
ভিডিও আর্টের সাথে কাজ করা শিল্পীরা উল্লেখযোগ্য সংখ্যক সাংস্কৃতিক, তাত্ত্বিক এবং দার্শনিকদের কাজের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যাদের ধারণা এবং পদ্ধতিগুলো ঐতিহ্যগত শিল্প ধারণা ও তৎকালীন কনভেনশনাল শিল্প আলোচনার সীমানার বাইরে ছিল এবং ভিন্ন এক নতুন চিন্তার জগৎ তৈরিতে নতুন শিল্পীদেরকে উদ্বুদ্ধ করেছিল। সেই সব তাত্ত্বিক এবং দার্শনিকদের মতবাদকে শিল্পীরা তাদের কাজের উপজীব্য মনে করলেন। আধুনিকতা উত্তর এইসব দার্শনিক তত্ত্বগুলোর মধ্যে রয়েছে সাইকোঅ্যানালাইসিস, লিঙ্গুইস্টিক্স, ডিকনস্ট্রাকশন, ফেমিনিজম, পোস্ট কলোনিয়াল এবং কুইর তত্ত্ব। বস্তুত এইসব ধারার চিন্তাবিদদের তত্ত্বের ভেতর দিয়ে প্রযুক্তি নির্ভর দৃশ্যকলার উত্তরাধুনিক অগ্রযাত্রাকে আরও প্রাসঙ্গিক করে তুলেছিল। এতক্ষণ এ আলোচনাকে আমরা যদি সামারাইজ করি, তাহলে দেখতে পাব শিল্পকলার যাত্রার প্রথম লগ্ন থেকে দৃশ্যশিল্পীরা শতাব্দীর পর শতাব্দী ধরে মুভিং ভিজুয়াল ইমেজ বা চলমান দৃশ্যরূপকে শিল্পকর্মে উপস্থাপনের প্রচেষ্টা করে। অন্যদিকে মুভিং ইমেজ নিয়ে মানুষের আকাঙ্ক্ষার প্রচেষ্টাকে কেন্দ্র করে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে প্রযুক্তিগত উৎকর্ষতার সময় এসে প্রথমে চলচ্চিত্র এবং পরবর্তীতে ভিডিওর জন্ম হয়। তারপর ফ্লাক্সেস আন্দোলনের ভেতর দিয়ে ভিডিও আর্টের গোড়াপত্তন হয়। নানা প্রকার শিল্প আন্দোলনের সাথে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ও পরিবর্ধনের সাথে চিন্তাবিদদের নতুন নতুন ধারণাগুলোর কারণে ভিডিও আর্টের প্রারম্ভিক যাত্রা সূচিত হয়। সেই সাথে দৃশ্যকলার উত্তরাধুনিক যাত্রার সূচনা হয়। শেষ করার আগে প্রযুক্তি নির্ভর দৃশ্যকলার উত্তরাধুনিক যাত্রার এই প্রান্তে দাঁড়িয়ে শিল্পকলার গতিপথের পুরো বিষয়টাকে যদি পুনরায় পাঠ করি, তাহলে আমরা দেখব ভিডিও আর্টের আবির্ভাবের পূর্ববর্তী শিল্পকলার গতিপথে নান্দনিকতার নীতি নির্ধারণের ভেতর দিয়ে শিল্পবস্তুকে বিশুদ্ধতার প্রাচীরে রেখে এক ধরনের রিচুয়ালিস্টিক অ্যাপ্রোচের মধ্য দিয়ে শিল্পকলাকে উচ্চবিত্তের হাতে তুলে দেওয়া হলো, যেখানে সাধারণের প্রবেশ একেবারে নিষেধ বলা চলে। প্রথমে গির্জার দেওয়াল এবং পরবর্তীতে জাদুঘরের মাঝে আজীবন প্রদর্শনের জন্য শিল্পকর্মকে তুলে রাখা হতো। শিল্পের শ্রেষ্ঠত্বের বিচার হতো শিল্পীর ক্রাফটম্যানশিপ তথা ফিজিক্যাল স্কিলসের মানদণ্ডে। উচ্চবিত্তের অন্দরমহল, গির্জার দেওয়াল কিংবা জাদুঘরের প্রাচীরে দর্শক ভক্তি ভরে উপভোগ করতেন শিল্পকলার পবিত্রতা। শিল্প ধর্মীয় আচারের অংশ হিসেবে উপনীত হল। অষ্টাদশ শতাব্দীতে কান্টের এনলাইটমেন্ট বা আলোকায়ন তত্ত্বে উদ্বুদ্ধ হয়ে বিংশ শতাব্দীতে ক্লেমেন্ট গ্রিনবার্গ কিংবা মাইকেল ফ্রাইডের মতো বহু লেখক বা সমালোচকরা মডার্নিজম বা আধুনিকতাবাদের প্রচারের নামে শিল্পের শ্রেণীবিভেদকে আরও প্রকট করে তুললেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যুদ্ধোত্তর যুক্তরাষ্ট্রের আধুনিকতাবাদী শিল্পীদের শিল্পকর্মকে সমালোচকরা হাই এবং লো আর্ট নামে নতুন মেরুকরণ করলেন। সংস্কৃতির অন্য সব আলোচনাকে প্রান্তিক বলে আড়ালে রেখে ভূ রাজনৈতিক আদর্শকে প্রাধান্য দেওয়া হলো এইসব চিন্তায়। ফলে শিল্প বস্তুতে অন্তর্নিহিত নান্দনিক হাই আর্টের বৈশিষ্ট্য শুধুমাত্র শিল্পজ্ঞানে পরিমার্জিত, সংবেদনশীল এবং প্রশিক্ষিত চোখ দ্বারা উন্মেচিত হতে পারে বলে বিবেচিত হল। ফলাফল শিল্প সাধারণের নাগালের বাইরে চলে গেল। আর অন্যদিকে ব্যক্তিগত অভিজ্ঞতা, ইতিহাস, লিঙ্গ ইত্যাদি দর্শকের উপলব্ধিমূলক ভেরিয়েবলগুলো উপেক্ষার আড়ালে পড়ে রইল। আর এসবের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উত্তরাধুনিক শিল্পীরা প্রযুক্তি নির্ভর পুনরুৎপাদনে সক্ষম ভিডিও আর্টের গোড়াপত্তন করলেন। শিল্প ইতিহাসের প্রামাণিক আদর্শগুলো চিরতরে নির্বাসিত করে শিল্পকলাকে পরজীবী নির্ভরতা থেকে মুক্তি দিয়ে ভিডিও আর্টের এই যাত্রা শুরু হলো। প্রত্যেকেই শিল্প তৈরি করতে পারে, সকলেই শিল্পকর্ম সমালোচনা করতে পারে। ফলে দর্শক একটি গঠনমূলক অবস্থানে থেকে শিল্প উপভোগের পরিসরের সমৃদ্ধি ঘটায়। এই যাত্রায় আমি আমার আলোচনার একেবারে শেষে এসে পৌঁছেছি। পিপিলটি রিস্টের একটি ভিডিও উপস্থাপনার মধ্য দিয়ে এই আলোচনার সমাপ্তি ঘটাতে চাই। এটি একটি ভিডিও ইনস্টলেশন। একটি বিশাল স্ক্রিনে দুটি ভিডিও প্রজেকশন করা হয় এই কাজটিতে। আমরা ভিডিওটিতে দেখতে পাব বাম দিক থেকে একজন মহিলা
গর্বিত এবং আত্মবিশ্বাসের সাথে গ্রীষ্মমণ্ডলীয় ধরনের একটি লম্বা ডাঁটসহ ফুল বহন করে শহরের ফুটপাতে হাঁটছেন। নির্মল হাসি আর আনন্দ তার চোখে মুখে। তখন ডান দিকের পর্দায়ও দেখা যায় গ্রীষ্মমণ্ডলীয় ফুলের বাগান প্রকৃতির আবাসস্থলে বাতাসে দুলছে। উভয় ভিডিও একটি সম্মোহনী গতিতে স্লো মোশনে এগোচ্ছে। হঠাৎ ভদ্রমহিলা পার্ক করা গাড়ির জানালায় ফুলটি দিয়ে হাতুড়ির মতো আঘাত করেন। বিকট শব্দে নাটকীয়ভাবে জানালাটি ভেঙে যায়। তারপর একের পর এক পার্ক করা গাড়িগুলোর জানালায় ফুল দিয়ে আঘাত করছেন। জানালার কাঁচগুলো নাটকীয়ভাবে ভেঙে পড়ছে। একজন পুলিশ অফিসার ভদ্রমহিলার পিছু নেন, সন্দেহ নেই ওই মহিলাকে ধরতে। তারপর যখন পুলিশ অফিসার ভদ্রমহিলার খুব কাছাকাছি হন, তখন তিনি নিরঙ্কুশ অনুমোদনের হাসি হেসে পাশ দিয়ে হেঁটে চলে যান। বস্তুত এই ভিডিওটিতে আমি ভিডিও আর্টের যাত্রার একটি বর্ণনা পাই। আমরা দেখি 60-এর দশক থেকে ভিডিও আর্টের যাত্রাপথে ভিডিও নিয়ে কাজ করা শিল্পীরা নতুন এবং সমসাময়িক চিন্তায় উদ্বুদ্ধ হয়ে দীর্ঘদিনের শিল্প ইতিহাসের প্রামাণিক আদর্শগুলোকে একের পর এক আঘাত করে তার অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। আর কর্তৃপক্ষ অনেকটা বাধ্য হয়েই শিল্পের এই অগ্রযাত্রাকে নিরঙ্কুশ অনুমোদন প্রদান করছেন। দীর্ঘক্ষণ আমার এই উপস্থাপন শোনার জন্য সকলকে ধন্যবাদ। সেই সাথে শিল্প সমন্বয়কেও ধন্যবাদ। আমার এই উপস্থাপন আপনাদের ভালো লাগলে নিজের প্রচেষ্টাকে সার্থক মনে হবে। ধন্যবাদ।